আমি তো মনে করি যে ওনার পদটা শুধু স্বরাষ্ট্রমন্ত্রী, বাট উনি স্বরাষ্ট্র বিষয় ছাড়া বাকি সব বিষয়ে নাক গলান এবং নিজের বিষয়ে টোটালি, এবং যে বক্তব্যগুলো রাখেন সেটা রীতিমতন হতাশাজনক। যেরকম একজন অ্যাডভোকেট যে বাংলাদেশকে ভারতকে আক্রমণ করতে, চৈতালি অ্যাডভোকেট চৈতালির কার্যক্রমটাকে উনি স্লিপ অফ টাং বললেন। এটা তো আমি মনে করি একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সমিতির যদি কেউ বলতো তাহলে এটা, বা তার নিজে না বলা পর্যন্ত বলার কোনো সুযোগ না। স্লিপ অফ টাং তো উনি বলতে পারতো, মানে যিনি বলছে, যে বলছে তাকেই তো বলতে হবে যে স্লিপ কিন্তু অফ টাং, আমি এটা বলতে চাই। কি বুঝাইলেন? বাট এইটা আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। এটাই আমি মনে করি যথেষ্ট তার অবস্থান সম্পর্কে। আমি মনে করি যে উনি যদি বিএনপির একজন নেতৃস্থানীয় অংশ হিসেবে যদি থেকে যেতেন তাহলে আমাদের কোনো চিন্তার কোনো বিষয় ছিল না। যেহেতু উনি বাংলাদেশের মানে দুঃখজনক বিষয় হচ্ছে যে প্রতিরক্ষাও কিন্তু তার দায়িত্বে। বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা আদেশ জারি হয়েছে যে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো এটা একটা ভয়ঙ্কর বিষয়, এবং এরকম একটা মন্ত্রী পদমর্যাদার একজন কর্মকর্তার বক্তব্য, স্বাধীনতা বিরোধী বক্তব্যের যেভাবে উনি ডিফেন্ড করেছেন, এটা অনাকাঙ্ক্ষিত। সেকেন্ড হচ্ছে যে ওনার আওয়ামী লীগের সময় তার এই যে গুম হওয়ার যে গল্পটা, এটাও জনসমক্ষে আসা উচিত। প্রকৃত অর্থে কী হয়েছিল জনগণের জানার অধিকার আছে, যেহেতু উনি বাংলাদেশের সব থেকে প্রধানমন্ত্রীর পরের গুরুত্বপূর্ণ অবস্থানই তার বলতে হবে। প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র এই বিষয় যদি তার নিয়ন্ত্রণে থাকে। সেকেন্ড হচ্ছে যে ওনার এই এসালমের সাথে তার কি সম্পর্ক, একটা বিজনেস মাফিয়ার সাথে ওনার কতটুকু হৃদ্যতা, তার পক্ষে এই যে একটা সমস্যা, বাংলাদেশের অলরেডি অনেক অর্থনৈতিক মানে ডিফিকাল্টিজের মধ্যে আমরা যাচ্ছি, অনেক সমস্যা আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সব একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে, সেখানে আমরা একটা ব্যাংককে আবার ডিস্টার্ব করে ফেললাম, যেটা স্মুথলি আবার রিকভার করছিল। সালমানের আক্রমণ থেকে উদ্ধার পেয়ে নিজস্ব গতিতে তারা আবার এগিয়ে যাচ্ছিল, সেটাকে আবার থামিয়ে দেওয়া হলো। এরকম বিএনপি দলের অনেক নেতার তো ব্যাংক আছে, সেটাকে আমরা বিএনপি ব্যাংক বলছি না, এটা জামাতের ব্যাংক বলতেছি। এই জিনিসগুলোর থেকে আমি মনে করি বিএনপির বেরিয়ে আসা উচিত। আমাদের সমস্যাটাকে জাতীয় সমস্যা হিসেবে ট্রিট করে সবাইকে নিয়ে, সরকারি দল বিরোধী দল মিলেই যেন আমরা সমাধানের যদি এগিয়ে যেতে পারি, তাহলেই আমরা উন্নতিটা নিশ্চিত করতে পারবো, আর এই অপশক্তির কবল থেকে বেরিয়ে যেতে পারবো। এখন একটা জিনিস বুঝতে হবে যে যে ওয়েস্ট এশিয়াতে ইরানের কাছে ইসরায়েল মার খাওয়ার পরে তারা কিন্তু চেষ্টা করবে পাকিস্তান বা বাংলাদেশকে বা ইসলামী শক্তিকে আবার ডিস্টার্ব করতে। ইসরায়েল। ইসরায়েল এখন, ভারত যেহেতু একটা স্পষ্ট অবস্থানে নিয়েছে ইসরায়েলের সাথে, এই ভারত ইসরায়েল মিলেই কিন্তু তারা চেষ্টা করবে এই এলাকার মধ্যে একটা ডিস্টার্বেন্স ক্রিয়েট করতে, যে ইরানের মতো যেন আবার পাকিস্তান আরও বেশি শক্তিশালী না হয়। ইরানকে আক্রমণ, ভারত গত বছর পাকিস্তানকে আক্রমণ করে একটা বৃহৎ শক্তিতে রূপান্তর করে দিয়েছে, আবার ইরানকে আক্রমণ করেও ইসরায়েল এবং আমেরিকা তাকে পৃথিবীর একটা চতুর্থ বৃহৎ শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হেল্প করে, মানে ইরানকে হেল্প করেছে চতুর্থ বিশ্ব শক্তি হিসেবে। ইরান কিন্তু নিজে কাউকে আক্রমণ করেনি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে চিন্তিত করছে যে আমরা আবার হয়তো একটা ক্রাইসিসের মধ্যে পড়বো। ইসরায়েল ওয়েস্ট এশিয়াতে কোনো কাজ মানে অপকর্ম করতে পারবে না বা সক্ষমতা থাকবে না, বা তাদের যত কুবুদ্ধি এবং তাদের যে অস্ত্র অর্থ সহায়তা তারা ভারতকে দিবে পাকিস্তান এবং বাংলাদেশকে ডিস্টার্ব করার জন্য। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং একটা যৌথ পদক্ষেপ থাকতে হবে। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে ইসলামিক ন্যাটো যেটা বলছে, এটাতেও বাংলাদেশের একটা সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। সার্ককে আবার উজ্জীবিত করার সুযোগ আছে, বা চীনকে নিয়ে যেটা বাংলাদেশ ব্রিক্সে যেতে চাচ্ছে, এটাকে খুব ত্বরান্বিত করতে হবে।
এটা যেন ভারতের চাপে আবার আমরা পিছিয়ে না যাই। এই যে ইসিও যেটা আছে, ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন যেটা আছে চীনের ইয়েতে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এই বিভিন্ন জোটের সাথে আমাদেরকে ইনভলভ হয়ে আমাদের ইকোনমিক এবং মিলিটারি সিকিউরিটি বলয়টাকে আরও বাড়াতে হবে। সরাসরি কোনো সামরিক প্যাক্টে যদি আমরা নাও যাই, বাট শুধু অস্ত্র কিনলেই কিন্তু সামরিক শক্তি বাড়ে না। একটা কথা আমরা কিন্তু সেনাবাহিনীতে থাকতে বলি এবং নিজেরাও প্র্যাকটিস করছি, ম্যান বিহাইন্ড দ্য গান, সেটা ম্যাটার করে বেশি। আমি মনে করি যে মিডল ইস্টের অনেক দেশেরই অনেক উন্নত অস্ত্র সরঞ্জাম আছে, কিন্তু সেটা ব্যবহার করার শক্তি, জনবল তাদের নাই, যোগ্য জনবল, যার কারণে তাদের আমেরিকার সাহায্য লাগে, এখন টার্কি পাকিস্তানের সাহায্য লাগছে। বাট আমাদের কিন্তু আমরা অতটা ভাগ্যবান না। আমাদেরকে সামরিক শক্তি ডেভেলপ করলে শুধু ড্রোন কিনলে বা J-10C J-17 কিনলে, সাবমেরিন নিয়ে আসলেই কিন্তু শক্তি হবে না। আমাদের একটা ডেডিকেটেড সশস্ত্র বাহিনীও আবার পুনর্গঠন করতে হবে, যেটাকে গত 17 বছরে প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে ভারতের প্ররোচনায় বলা যেতে পারে।